10টা বছর ধরে এইভাবেই চলে আসছে, জানি না আর কটা বছর এইভাবেই চলতে থাকবে। আজ তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করব, তো পুরো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। আমরাও মোটামুটি বেশ ভালোই আছি। তোমাদের সবাইকে নিয়ে শুরু করছি নতুন আরেকটি দিন। সকালবেলা ঘুম থেকে উঠে গেছিলাম আজকে বেশ তাড়াতাড়ি। উঠে তাড়াতাড়ি করে স্নান করে নিয়ে দুটো কেক রাখা ছিল ঘরে, সেই কেক দুটো খেয়ে চলে এসেছি সকালের খাবার খেতে। আর অন্যদিন কিন্তু আমাদের সকালের খাবার খেতে খেতে 11টা বেজে যায়, কিন্তু আজকে যেহেতু যাবো এক জায়গায়, সেই জন্য তাড়াতাড়ি করে সকালের খাবারটা কমপ্লিট করলাম। আর এইদিকে দুপুরের জন্য মা রান্নাও বসিয়ে দিয়েছে। যাবো হচ্ছে আমি আর বাবা। আর কোথায় যাচ্ছি সেটা একটু পরেই তোমাদের বলছি। আজকে যখন ডিম খাচ্ছিলাম তখন সকালেই ভাবছিলাম যে প্রতিদিন তো ডিম খাই, আর জানি না আজকে থেকে ডিম আর খেতে পারবো কিনা। তারপরে ভাবতে ভাবতে একটা লিচি ড্রিঙ্ক দিয়ে গেল তোমার দাদা ভাই, সেটাই খাওয়া কমপ্লিট করে চলে এসছে অটো। বেশ অনেকক্ষণই হয়েছে অটো এসে দাঁড়িয়েছিল, কিন্তু আমরাই আস্তে আস্তে অনেকটা লেট করে ফেলেছি। আঙ্কেলটা বারবার করে ফোন করছিল আমাদের আসার জন্যে। আর যাচ্ছি কোথায় সেটা তো তোমাদের বলাই হলো না। যাচ্ছি হচ্ছে ডক্টর দেখাতে আমার জন্যে। তোমরা তো কম বেশি অনেকেই জানো যে আমার স্কিনে একটা প্রবলেম আছে, আর এই প্রবলেমটা তোমরা এক একজন এক এক নামে চেনো। তো কেউ বা চেনো সেতি নামে, কেউ বিভিন্ন রকম নামে চেনো। আজ যেতে যেতে বেশ অনেক কথাই মনে পড়ে যাচ্ছিল। আজ 10টা বছর ধরে আমার জীবনটা ঠিক এইভাবেই চলে আসছে, জানি না আর কটা বছর এইভাবেই চলতে থাকবে। আমি যখন ক্লাস 7 কি 8-এ পড়ি, আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না, আমি স্কুলের সিঁড়ি থেকে একদিন পড়ে যাই। আর পড়ে যাওয়ার পরে আমার পায়ের এক জায়গা থেকে মাংস অনেকটা উঠে যায়, কিন্তু আমি ভয়ে আমি বাড়ির কাউকেই বলিনি যে আমার পা কেটে গেছে। আর আমি ছোটোবেলা থেকে না এরকমই ছিলাম, আমার খেলাধুলা করতে গেলেও আমার কেটে কুটে গেলে আমি না বাড়িতে এসে বলতাম না। আর সেদিনও ঠিক তেমনই হয়েছে, আমি বলিনি। পায়ের ওই জায়গাটা না আস্তে আস্তে সাদা হয়ে গেল, একদম ছোট্ট একটা জায়গা জুড়ে। এবার আমি ভাবছিলাম হয়তো ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, আমি সেইভাবে কাউকে কিছু বলিনি বাড়িতে। কিন্তু অনেক দিন যাওয়ার পরেও দেখি ঠিক হয় না, সাদা জায়গাটা সাদাই থেকে যায়। তারপর একদিন আমার দাদা লক্ষ্য করে আমার পায়ে, আমি সেদিন খেলা করছিলাম আর লক্ষ্য করে আমার দাদা। দেখার পরে আমার দাদা বলে, কি তোর কি হয়েছে এখানে? আমি বলি যে এরকম পড়ে গেছিলাম, পড়ে যাওয়ার পর থেকে এরকম। তো দাদা বলছে এটা তো পড়ে যাওয়ার দাগ না। তখন দাদা বলার পরেই সেদিন থেকে শুরু হলো আমার ডাক্তার দেখানো, বলতে পারো ডাক্তার দেখানোর জার্নি স্টার্ট হলো। কেননা আমি এত ডাক্তার দেখিয়েছি আর এত ওষুধ খেয়েছি যে এখন ওষুধ খেতে খেতে আমার মনে হয় যে ওষুধ হয়তো একটা খাবার। ওষুধ খেতে এখন আর একদম ভয় লাগে না। আগে আমি খুব ভয় পেতাম ওষুধ খেতে, জ্বর হলেও ওষুধ খেতাম না, এরকম ছিলাম। কিন্তু এখন ওষুধের পরে আমার আর কোনো অভক্তি নেই, ওষুধ খেতে খেতে একটা ভক্তি এসে গেছে বলতে পারো। তো ফার্স্টেই আমি দেখিয়েছিলাম আমাদের বাজারে একটা হোমিওপ্যাথি ডাক্তার, কিন্তু সেখানেও কমে না, বরঞ্চ আরও আস্তে আস্তে জিনিসটা বেড়ে যায়। প্রথমে ছিল পায়ের একটা জায়গায়, তারপরে হলো গলাতে, তারপরে হলো মাথাতে। আর মাথাতে হয়েছিল 2 জায়গায় কি 3 জায়গায়, গলাতেও এরকম 3-4 জায়গায় হয়েছিল। তারপর নতুন করে আবার ডক্টর দেখানো হলো, কিন্তু কিছুতে কিছু কমে না, বরঞ্চ আরও বেশি হয়। তারপর আবার দেখালাম নতুন ডক্টর। কি হতো বলো তো, এক একজন এক এক রকম বলতো যে এখানে যাও, এখানে গেলে ঠিক হবে, সেরকমই করা হতো। যেহেতু আরাম পাওয়া যাচ্ছিল না, কোনো জায়গায় ঠিক হচ্ছিল না, সেই জন্য মনের মধ্যেও মনে হচ্ছিল হয়তো এখানে গেলে ঠিক হব, এখানে বলছে যখন তখন যাই, এখানে গেলে ঠিক হবে এরকম। কিন্তু কোনো জায়গায় ঠিক হয় না। তারপর একজন যেই ডাক্তারের কাছে আমার কম হলো সেটা হচ্ছে বারাসাতে ডাকবাংলো মোড়ে অরিন্দ্রজিৎ পাজা। উনি পুরো স্কিনেরই ডাক্তার। আর সব কটা ডাক্তারে আমি স্কিনের দেখিয়েছি, যতগুলো আজ পর্যন্ত ডাক্তার দেখিয়েছি। ওখানে যাওয়ার পরে আস্তে আস্তে কিন্তু আমার কমে গেল। আর এটা তো পুরো ক্রেডিটটাই আমার ছিল আমার বাবার, কেন আমার বাবা যেইভাবে আমার পাশে ছিল আর এখনও আছে, বাবা বলো মা বলো সবাই, কিন্তু এই যে ওষুধ মাখানো বলো, ওষুধ খাওয়ানো বলো, পুরোটাই কিন্তু করেছে আমার বাবাই। বিয়ের আগে পর্যন্ত বলো আমার বাবাই কিন্তু পুরোটা করেছে। আজকে যদি আমার যে মুখে বলো গলায় বলো যেগুলো হয়েছিল সেগুলো যদি সারে, সেটা একমাত্র আমার বাবার জন্য। অবশ্য ডাক্তারেরও এর মধ্যে অনেকটা গুরুত্ব আছে, কিন্তু ঠিক টাইম মতো ওষুধ খাওয়ানো, ঠিক টাইম মতো মাখানো, পুরোটাই কিন্তু আমার বাবা করেছে। আমার তো একদমই ভালো লাগতো না, যেহেতু তখন আরও স্কুল থাকতো, পড়া থাকতো, সেজন্য আর ভালোই লাগতো না।
যেইটুকু টাইম পেতাম বাড়িতে এসে সেইটুকু টাইম খেলাধুলো করতাম। আমার ওইসব দিকে আমার কোনো ইন্টারেস্টেড ছিল না। এখনও পর্যন্ত আমি প্রথম ভাবি যে হ্যাঁ মাখবো, ওষুধ খাবো, ঠিক হয়ে যায় যাতে, কিন্তু পরেক্ষণ না আর ভালো লাগে না, না থাক, হয়েছে যখন থাক, যেদিন ঠিক হবে হবে, এরকম মনে হয় মাঝে মাঝে। কেন সবসময় ওষুধ খেতে খেতে আর ভালো লাগে না। আমার বাবা মা যেমনভাবে আমার পাশে ছিল ঠিক তেমনই আমার শ্বশুরবাড়ির সবাইকে আমার পাশে পেয়েছি ঠিক তেমনভাবে। আর তোমাদের দাদাভাইয়ের কথা কী আর বলি, ওর সাথে তো আমার বিয়ের আগে থেকেই পরিচয়, কিন্তু ও কখনো আমাকে বলেনি যে তোমার এগুলো ঠিক করতেই হবে, আমাকে কখনো প্রেশার ক্রিয়েট করেনি। আর তখন তো আমার, এখন তো এক জায়গাতে দু জায়গাতে আছে, আর তখন আমার গলাতে অনেক ছিল, তখনও আমাকে কিন্তু কখনোই জিজ্ঞাসা করেনি তোমার এগুলো কী কী বৃত্তান্ত, কখনোই জিজ্ঞাসা করেনি। বিয়ের পর থেকে আমি আরও বলতাম যে ডাক্তার দেখাতে চলো, ওষুধ নিয়ে আসবো, বলতো থাক না, রয়েছে কোনো ব্যাপার না। আজ আমার একজনের কথা ভীষণই মনে পড়ছে। যখন তোমার দাদাভাইয়ের সাথে আমার রিলেশনশিপ ছিল তখন সে আমাকে বলেছিল তোমার দাদাভাই নাকি আমাকে কোনো দিন বিয়েই করবে না, কেননা আমার গায়ে হচ্ছে শ্বেতি, সেই কারণে। কিন্তু আজকে তাকে আমি বলতে চাই, আজকে 3টে বছর 4টে বছর পার হয়ে গেল, আজকে কখনোই তোমার দাদাভাই এই বিষয়টা নিয়ে আমাকে কখনোই কিছু জিজ্ঞাসা করে না। আর সেই জন্যই মনে হয়, আমার কখনোই মনে হয়নি যে আমার কোনো সমস্যা আছে। বিশেষ করে তোমার দাদাভাই আমাকে কখনোই মনে করতেই দেয় না এই বিষয়টা নিয়ে, আর আমার মনেও হয় না। তোমরা মাঝে মাঝে অনেকে আমার জিজ্ঞাসা করো যে দিদিভাই তোমার গলায় ওটা কি, অনেকে জেনে বুঝে জিজ্ঞাসা করো, আবার অনেকে না জেনে জিজ্ঞাসা করো, তো সেই জন্য তোমাদেরকে বলে দিলাম। যাই হোক, আজকে অনেক বকবক করে ফেললাম, অনেক মনের কথা আজকে শেয়ার করে ফেললাম। আর সত্যি কথা বলতে আমার বাবা মা বলো আর তোমার দাদাভাই ছাড়া আমি একদম অসম্পূর্ণ। আজ গেছিলাম নতুন একজন ডক্টরের কাছে, কেননা এখন যেহেতু আমরা কলকাতাতে থাকি না, সেই জন্য ওষুধের জন্য একটু সমস্যাই হয়ে যাচ্ছিল। তোমরা অনেকেই জানো যে কোনো ডক্টর দেখানোর পরে 1 মাস 2 মাসের ওষুধ দেয়, আর পরে ওষুধ কিন্তু অনেক সময় চেঞ্জ করে দেয়। আমার ক্ষেত্রে কিন্তু 1 মাস ওষুধ দেওয়ার পরে চেঞ্জ করে দিত, পরের বার ওষুধ অন্য দিত। তো সেই জন্য আমাদের একটু সমস্যা হয়ে যাচ্ছে, যেহেতু আমরা এখন দিল্লিতে থাকি। তো ভাবলাম চলো এখানে ডাক্তার দেখানো যাক, কোনো ভালো ডাক্তার। তাই একজন ভালো ডক্টরের পরামর্শ নিয়ে অনেকের কাছে জেনে শুনে এই ডাক্তারের কাছে আমরা গেছিলাম দেখাতে। তো এখানে যে আমি তো প্রথমে অনেকে বলছিল এখানে যাওয়ার পরে ডিম বন্ধ করে দেবে, মাংস বন্ধ করে দেবে, কিন্তু উনি কিছুই বন্ধ করেনি। উনি এমনি বলেছে সিদ্ধ ডিমটা কম খেতে, আর দুধ জাতীয় জিনিস, ঘি জাতীয় জিনিস, এই সমস্ত জিনিস খেতে বারণ করেছে। তো ভাবলাম অনেকটা শান্তি পেলাম, যেহেতু আমি ডিম মাংস মাছ যদি সব কিছুই বন্ধ করে দেয় কী খেয়ে থাকবো, কারণ আমি মাছ খেতে প্রচণ্ড ভালোবাসি, ডিম আর মাংসর থেকেও ওই মাছটা খেতে প্রচণ্ড ভালোবাসি। তো তেমনই আমার কিছু খেতে বারণ করেনি। যাই হোক, রীতিমতো বাড়ি চলে এসেছিলাম, আসার পরে ওষুধ নিয়ে বাড়ি চলে এসেছিলাম, আর গেছিলাম আমি আর বাবা। বাড়িতে আসার পরে একটু রেস্ট নিচ্ছিলাম, দুপুরে খাওয়া দাওয়াও করেছিলাম, মাছের তরকারি করেছিল সকালবেলা, তো যাওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করেছিলাম। খাওয়া দাওয়া করার পরে সন্ধ্যের সময় একটু শুয়েছিলাম, তার বসেও ছিলাম, শুয়েও ছিলাম। সন্ধ্যের সময় উঠে তোমার দাদাভাই আইসক্রিম এনে দিল, তারপর আপেল এনে দিল, আপেল কেটে দিল, সেটা খেলাম। খাওয়ার পরে রাতে ডিনারের জন্য বানিয়েছিলাম পোলাও আর চিকেন কষা। আর পোলাও কিন্তু আমি আগে কখনো বানাইনি। এখন বাজে প্রায় 11টা, তাই তাড়াতাড়ি দেরি না করে তোমার দাদাভাইয়ের জন্য রেডি করে ফেললাম গরম গরম চিকেন কষা আর গরম গরম পোলাও। দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, আর সত্যি কথা বলতে খেতেও খুব সুন্দর হয়েছিল। ফার্স্ট টাইম বানিয়েছি, সেই হিসাবে অনেক সুন্দর হয়েছিল। যাই হোক, তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। সবাইকে টাটা এভরিওয়ান, ভালো থেকো সবাই।